কেন ভারতীয় পণ্য বর্জন করছেন জানালেন রিজভী। অ্যাডভোকেট আলিফ হত্যা মামলায় 4 আসামি রিমান্ডে। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি, হতে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, বললেন কর্নেল অলি। এবং সর্বশেষ জানাবো র্যাব বিলুপ্ত করার সুপারিশ বিএনপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কেন ভারতীয় পণ্য বর্জন করছেন জানালেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই কারণে আমরা ভারতের পণ্য বর্জন করছি যে তারা এই দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করে না, তাদের বন্ধুত্ব শুধু শেখ হাসিনার সঙ্গে। রিজভী ঘোষণা দেন, এখানে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কিছু কাপড় এনেছেন, স্বল্প মূল্যে এগুলো বিক্রি করা হবে। এরপর সেসব কাপড় উপস্থিত নিম্ন আয়ের মানুষের মাঝে বিক্রি করেন রিজভী। সেখানে 200 টাকায় শাড়ি ও 100 টাকায় লুঙ্গি বিক্রি করা হয়। এর আগে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, এই কারণে আমরা ভারতের পণ্য বর্জন করেছি যে তারা এই দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করে না, তাদের বন্ধুত্ব শুধু শেখ হাসিনার সঙ্গে। তিনি বলেন, বাংলাদেশে 27 লাখ টন পেঁয়াজের চাহিদা, উৎপাদন করি 37 লাখ টন। নানা কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয় এবং ভারত থেকে কোটি কোটি টাকা দিয়ে পেঁয়াজ আমদানি করা হয়। আমাদের ব্যবস্থাপনা যদি ঠিক করা যায় তাহলে কেউ পেঁয়াজ নেবে না। রিজভী বলেন, ওরা মনে করেছে আমরা ওদের উপর নির্ভরশীল, ওদের ছাড়া আমাদের চলবে না। এখন দেখছে কলকাতার নিউ মার্কেট বন্ধ, দোকানগুলো চলে না। আর আমরা নাকি মুখোমুখি হয়ে থাকতে চাই না, আমরা আর কারো মুখোমুখি হয়ে থাকতে চাই না, এটা আমরা ভারতকে জানিয়ে দিতে চাই। তিনি বলেন, আমাদের টাঙ্গাইলের শাড়ি, কুমারখালীর লুঙ্গি, গামছা সারা পৃথিবীতে এক্সপোর্ট হয়। আমাদের জামদানি শাড়ি, তাঁতের শাড়ি, রাজশাহীর সিল্ক পৃথিবী বিখ্যাত। এখনও বিয়ে শাদী হলে রাজশাহী সিল্ক পরিধান করি। তাহলে কেন এই দেশের নারীরা ভারতীয় শাড়ি কিনবে? কিনতে আপত্তি নেই, কিন্তু তারা যখন আমাদের উপহাস করে তখন আমরা কেন কিনব? কেন আমরা মুখাপেক্ষী থাকব? আমরা মুখাপেক্ষী থাকব না। অ্যাডভোকেট আলিফ হত্যা মামলার 4 আসামি রিমান্ডে। চট্টগ্রাম আদালত এলাকায় খুন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার 4 আসামিকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আসামিদের মধ্যে রিপন দাস 5 দিন এবং বিশাল দাস, আমান দাস ও রাজীব ভট্টাচার্যকে পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য 4 দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, আসামিদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত রিপন দাসকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই আসামির নাম এজাহারে উল্লেখ ছিল না, তার নাম তদন্তে প্রকাশিত হয়েছে। তাকে আগেও 5 দিনের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। তারপর পুনরায় আজ তাকে হাজির করে তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদন করেন। এছাড়া বাকি 3 জন এজাহারভুক্ত আসামি, এদেরকে জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ হওয়ার পর গত 26শে নভেম্বর চট্টগ্রাম আদালতে বিক্ষোভ শুরু করেন তার অনুসারীরা। এ সময় চিন্ময়ের প্রিজন ভ্যান আটকে প্রায় 3 ঘন্টা বিক্ষোভ করেন তারা। পরে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ছুড়লে শুরু হয় সংঘর্ষ ছড়িয়ে পড়ে আদালত প্রাঙ্গণ থেকে আশেপাশের এলাকায়। ওই সময় রঙ্গম কনভেনশন হলের পাশের গলির ভেতরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি, হতে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, বললেন কর্নেল অলি। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। অলি আহমেদ বলেন, 1970 সালে যখন নির্বাচন হয় তখন সেটা ছিল বাঙালি ও অবাঙালিদের মধ্যে, এটা কোনো রাজনৈতিক দলের মধ্যে ছিল না। যেহেতু সেই সময় বাংলাদেশের একমাত্র প্রতিনিধিকারী দল ছিল আওয়ামী লীগ, মানুষ আওয়ামী লীগকে নিরঙ্কুশভাবে জয় করে। স্বাভাবিকভাবে শেখ মুজিবুর রহমান মনে করেছিলেন তাকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হবে এবং তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেই আগ্রহী ছিলেন। তিনি বলেন, আমরা যারা সেনাবাহিনীতে ছিলাম আমরা পাকিস্তানিদের ওপর নজর রাখছিলাম। আমরা দেখলাম প্রতিনিয়ত পাকিস্তান থেকে নতুন নতুন সেনাদল, অস্ত্র, গোলাবারুদ আসতে শুরু করেছে। অথচ 1965 সালে আমি যুদ্ধে অংশগ্রহণ করেছি, তখন তৎকালীন পূর্ব পাকিস্তান সম্পূর্ণ অরক্ষিত ছিল। তখন পাকিস্তান থেকে কোনো সেনাদলও আসেনি, অস্ত্রও আসেনি। তাহলে 71 সালে যেখানে কোনো নতুন সেনার প্রয়োজন নাই, অস্ত্রের প্রয়োজন নাই, সেখানে কেন নতুন সেনা অস্ত্র আসছে? এতে আমাদের মনে সন্দেহ জাগলো যে পাকিস্তানিরা হয়তো ক্ষমতা প্রয়োগ করে এদেশের মানুষকে দমন করবে। তখন আমি তৎকালীন মেজর জিয়া ও লেফটেন্যান্ট কর্নেল এম আর চৌধুরীর নেতৃত্বে বিদ্রোহের পরিকল্পনা করলাম। এই বিদ্রোহের কথা শেখ মুজিবকে জানালাম।
তিনি বললেন, তাকে বললাম, আপনি যদি আমাদের অনুমতি দেন তবে অতি সহজে আপনাকে বাংলাদেশ স্বাধীন করে দিতে পারবো। তিনি আরো বলেন, শেখ মুজিব আমাদের উপর আস্থা রাখতে পারেন নাই। তিনি পরিষ্কারভাবে বলেছিলেন, আমি এক ইয়াহিয়া খানের পরিবর্তে আরেক ইয়াহিয়া খানের উপর দায়িত্ব দিতে পারি না। 3বার তার সঙ্গে আমরা যোগাযোগ করি, 3বারই তিনি আমাদের একই জবাব দেন। পরবর্তী সময়ে আমরা দেখলাম তিনি পাকিস্তানিদের সঙ্গে বৈঠক ঠিক করলেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে। 3 দিন 3 বৈঠক করলেন এবং বৈঠক ফলপ্রসূ হলো না। এরপর তিনি বললেন, আগামীকাল থেকে হরতাল। এর আগে 7ই মার্চ ঐতিহাসিক ভাষণ ছিল। তখন আমরা মনে করেছিলাম তিনি স্বাধীনতার ঘোষণা দেবেন, তবে তিনি স্বাধীনতার আশেপাশেও ছিলেন না। পরবর্তী পর্যায়ে তিনি সদিচ্ছায় পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে কামাল হোসেনকে সঙ্গে নিয়ে পাকিস্তান চলে যান। অর্থাৎ তিনি বাংলাদেশের স্বাধীনতা চান নাই এবং তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত হতে চেয়েছিলেন। তিনি কখনোই বাংলাদেশের স্বাধীনতা চান নাই। র্যাব বিলুপ্ত করার সুপারিশ বিএনপির। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্ত করতে সরকারের পুলিশ সংস্কার কমিশনের কাছে সুপারিশ করেছে বিএনপি। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির গঠিত পুলিশ সংস্কার কমিটির প্রধান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, র্যাব অসংখ্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাই তারা অন্তর্বর্তী সরকার গঠিত পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্তি করার সুপারিশ করেছে। তিনি বলেন, পুলিশের সাংগঠনিক কাঠামোতে থাকা র্যাব ইতোমধ্যে দেশে এবং বিদেশে ব্যাপকভাবে নিন্দিত ও সমালোচিত হয়েছে। দেশি বিদেশি মানবাধিকার সংগঠন, জাতিসংঘ, অধিকাংশ রাজনৈতিক দল এবং সুধীজন র্যাবকে দেশের সংগঠিত অধিকাংশ গুম, খুন, নির্যাতন ও নিপীড়নের জন্য দায়ী করেছে। বাহিনীটি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আছে। এই প্রেক্ষাপটে র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। র্যাবের দায়িত্ব আর্ম পুলিশ ব্যাটালিয়ন এবং থানা পুলিশ যেন পালন করতে পারে সেই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিএনপির এই নেতা বলেন, সরকারের পুলিশ সংস্কার কমিশন বিএনপির কাছে সুপারিশ না চাইলেও আমরা সুপারিশমালা দিয়েছি। রাষ্ট্রের এই অত্যাবশ্যকীয় সেবার সংস্কার এখন সময়ের দাবি। হাফিজউদ্দিন আহমেদ বলেন, গত 16 বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ, যার মধ্যে পুলিশ বাহিনী অন্যতম। যারা বিতর্কিত হয়ে পড়েছেন, মর্যাদা বলতে কিছুই বাকি নেই সেই সব পুলিশ সদস্যদের। গুম, খুন, নির্যাতনের কারণে তাদের উপরে আস্থা নেই জনগণের। তিনি বলেন, পেশাদারিত্বের বাইরে গিয়ে মারমুখী, কখনো হিংস্র হয়ে উঠেছিল পুলিশ বিভাগ। জুলাই বিপ্লবে আন্দোলন দমনের নামে তারা সহস্রাধিক হত্যাকাণ্ড সংঘটিত করেছে। পুলিশ গণশত্রুতে পরিণত হওয়ার পরেও এই বাহিনীকে ছেঁটে ফেলার সুযোগ নেই। তাদের সংস্কার করতে হবে, নতুন করে গড়তে হবে রাজনৈতিক প্রভাবমুক্ত করে সুশৃঙ্খল ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার সুপারিশ করেছি আমরা। এর আগে পুলিশ প্রশাসন সংস্কারের প্রস্তাবনা তৈরি করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে 6 সদস্যের একটি কমিটি করেছিল দলটি। ওই কমিটি করে পরে একাধিক বৈঠক ও বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় করে এই প্রস্তাবনা তৈরি করেছে। রাজনৈতিক প্রভাবমুক্ত, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী গড়তে এবং মানবাধিকারের